রহেতুক ঝাড়ি সব মিলিয়ে মাথাটা পুরোটা ব্লাস্ট হওয়ার উপক্রম। এখন এই স্টুপিড তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা চরম লেভেলের বিগড়ে গেল। ত্রিনা বেগম ইরফানের গালে হাত দিয়ে বলে। ইরফান কিছু বলল না, ফোঁস করে শ্বাস ফেলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়রা তার এক ক্লাসমেট নাম মিম তার বাড়িতে এসেছে। মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থাকায় অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলো মিমের সাথে আজ বিকেলটা কাটানো যাক। মায়রা একটু পর পর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পারতে চায়, হাতের নাগালে পেয়েও যেন পায় না, ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্ত হয়ে বলল, ঘরে পাড়া আছে রে, ঘরেরটা কি আমরা একটু করে রেখেছি? মায়রা পাত্তা দিল না, আর একটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরে। ফটাফট 5-6টা বড়ই ছিঁড়ে সবগুলো বড়ই বোরখার সাথে মুছতে মুছতে বলে, এভাবে খাওয়ার মজা তুই আজও বুঝলি না রে ছানা। বলে দুটো একসঙ্গে মুখে দেয়। মিম মায়রার পা হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, অত বোঝার দরকার নাই আমার। তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মায়রা কিছু বলল না, আশেপাশে দেখছে। কতদিন পর গ্রামের ধুলোর রাস্তার বান্ধবীকে নিয়ে হাঁটছে আর বড়ই খাচ্ছে। মনটা ফুরফুরে লাগছে বেশ। মিম পাশ থেকে বলে, তোর জামাইয়ের কি খবর? মায়রা ভ্রু কুঁচকে বলে। মানে না আমারে। মিম দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে, মানে? মায়রা বড়ইয়ের বিচি মুখ গোল করে ফেলে হেসে ফেলল, বলল, কদিনেই বাংলা ভুলে গেছিস? আমার হাওয়া ছাড়া সবার জীবনটা এভাবেই বেদনাময় হয়ে যায়, কষ্ট পাস না। আবার তোকে ইংরেজ থেকে বাঙালি বানিয়ে দিব সুন্দরী। মিম রেগে ধূপ করে মায়রার হাতে একটা আলতো থাপ্পড় মেরে বলে, মজা করিস না, বল আসলেই মানে না তোকে? মায়রার মুখটা কেমন মলিন হলো, মৃদুস্বরে বলল, তাহলে এখন কি হবে? তোর হাড়িতে ভাগ বসাবো। মানে? মায়রা মুখে থাকা বড়ইয়ের বিচি ডান পাশে ফেলে বলে, এত মানে মানে করিস কেন? তোর জামাইয়ের গলায় ঝুলবো, তোর হাড়িতে ভাগ বসাবো, 203 মিলে ঝাক্কাচ এক সংসার সাজাবো। মিম রেগে গেল। এই বেয়াদবটা জীবনেও সিরিয়াস হবে না। ভাবলো জামাইয়ের না মানার ব্যাপারও মজা করে বলেছে, তাই আর কিছু বলল না। মায়রার সামনে ফুসকার এক ভ্যান দেখে বলে, আমি টাকা আনিনি, তুই খাওয়া আজ। মিম মুখ বাঁকিয়ে বলল, বিয়ে হলো তোর, খাওয়াবি তুই, উল্টে আমাকে খাওয়াতে বলছিস? মায়রা মিমের 2 হাত ধরে নাড়াতে নাড়াতে বলে, আরে খাওয়া, আজ হঠাৎ করেই বেরিয়ে এসেছি, আমি তোকে জামাই খুঁজে দিব, নে এবার খাওয়া। মিম ফুসকার দোকানের দিকে যেতে যেতে বলল, তোর কি আমাকে লোভী মাইয়া মনে হয়? এমন ভান করিস যেন হিসেব করে করে চলি আমরা। মায়রা 4 প্লেট ফুসকা দিতে বলে এই দাদুকে। মিম আর মায়রা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলার মাঝে মায়রার পেছনে চোখ পড়লে মিম অবাক হয়ে বলে, দেখ কি সুন্দর একটা ছেলে, পাশে গাড়িও আছে, আমি ক্রাশ খাইছি খালা। মায়রা ভ্রু কুচকে পেছন ফিরে তাকায়। ইরফান বিরক্ত ভরা চোখে মুখে মায়রার দিকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে, হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বুলায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত উল্টো ঘুরে মিমের হাত ধরে দোকানে বুড়ো দাদুকে বলে, ফুচকা খাবো না দাদু। কথাটা বলে মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মায়রা পিছু ফিরে তাকায় না। এই লোকটাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সাথে নিয়ে যাবে। মায়রার দৌড় থেমেছে একদম মিমদের বাড়ির সামনে গিয়ে। দুজনেই হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলল, কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোর বর আছে বলে কি আমি কারো দিকে তাকাবো না নাকি? মায়রা 2 হাত কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি। বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না বেয়াদ্দব মাইয়া? মিম অবাক হয়ে বলল, তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? মায়রা থতমত খেয়ে তাকায়, আমতা আমতা করে বলে, আমার দুঃসম্পর্কের বোনের জামাই। মিম হেসে বলে, তার মানে তোর দুলাভাই? চল ট্রিট নিয়ে আসি, শালি হই আমরা তার। মায়রা রেগে যায়, তার বরকে দুলাভাই বানিয়ে দিচ্ছে। আবার ভাবলো সেই তো বানালো। মিমের হাত ধরে বাড়ির ভেতর যেতে যেতে বলে, হাঁপিয়ে গিয়েছি, চল ঘরে বসে গল্প করব। ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন? মায়রা কিছু বলল না,
পুরো বিকেল গ্রামের এই মাথা ও মাথা মায়রাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ইরফান। ডাইনিং এর সাথে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গায়ে নিয়ে দেয়। ডান হাতে সফেদ শার্টের দুটো আলগা বোতামের নিচে আরেকটি বোতাম আলগা করে দেয়। মাথা পিছন দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে। দু হাত আড়াআড়িভাবে বুকে গুজেছে। ডান পা ভাঁজ করা, বা পা মেলে রাখা। কপালে জোরে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটা, চোয়াল শক্ত তার। এভাবেই স্ট্যাচু হয়ে প্রায় 2 ঘন্টা বসে রইল। রাত 9টা পেরিয়ে গিয়েছে। শুদ্ধ বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সোফায় স্ট্যাচু হয়ে গায়ে নিয়ে বসে থাকতে দেখে বলে, কোথায় গিয়েছিলি? কতগুলো ফোন করেছি, দেখ তো। কাল ভার্সিটি আছে, যাবি না? বিকেলে যেতে চেয়েছিলাম, অথচ তোর খোঁজ নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়, রিসিভ করে ফোন কানে দিয়ে বলে, হ্যাঁ বল। ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, ইরফান কোথায়? ও ফোন তোলে না কেন? শুদ্ধ ভ্রুকুচকে বলে, ওকে দিয়ে কি করবি? ও ছেঁকা গিয়ে বেকার হয়ে গেছে। মানে ওর রিলেশন করলো কবে? শুদ্ধ হেসে বলে, এমনি বললাম, কি দরকার বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা। আমার বউ কতদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে। এই ইরফাইনার জন্য তো পারলামই না। ওর নাকি সিরিয়াস রোগী। তো সে কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না। মেজাজ খারাপ লাগে না? শুধু চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে, অতপর বলে, রোগীর কি প্রবলেম রে? শুদ্ধ মুখ গোল করে লম্বা করে বলে। ও ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে থাম, ও কোথায়? আসবে কি শুনে বলতো। রুগী তো পালাইছে মামা। তুই তোর বউয়ের রাগ ভাঙা যা, ইরফান যাবে না। বলে কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, সীমান্তের কাছে মায়রার অ্যাজমার ট্রিটমেন্ট করাতে চেয়েছিল? ইরফান কিছুই বলল না, চোখ খুলল না, সেভাবেই তাকালো, যেন ঘুমিয়েছে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা? বাকিটা বলার আগে ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলার ধরে রাগান্বিত কণ্ঠে বলে, ওকে এনে দে রাইট নাও। শুদ্ধ অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এর চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগে গেটের সামনে চোখ পড়লে দেখলো মায়েরা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃত হেসে চোখের ইশারায় বলে, ওই যে এসেছে তোর ও। ইরফান শুদ্ধর কলার ছেড়ে দ্রুত পিছু ফিরে গেটের দিকে তাকায়। মায়েরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পরপরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতে খাবার খাইয়ে মিম আর তার মা এই বাড়ি পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গিয়েছে। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গিয়েছে। এত রাতেও যায়নি দেখে যেমন অবাক হলো, তেমনি ইরফানকে দেখে ভয় কাঁপছে মেয়েটা। মায়রার ভাবনার মাঝে ইরফান বড় বড় পা ফেলে মায়রার সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলে, কোথায় গিয়েছিলে? ভয়ে মায়রার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগে ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে শক্ত হাতে চেপে ডান হাতে মুখ চেপে আগের চেয়েও শব্দ করে চিৎকার করে বলে, বলো কোথায় গিয়েছিলে? মায়রা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখ এর আগে দেখেনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখ, একবার চোখ রেখেই তার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটার ভয়ে চোখ জোড়ায় পানির কোনা জমল। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়রার গাল চেপে চিৎকার করে বলে। মায়রা দুগালে ব্যথা পায়, তবে কিছু বলে না, কাপা কাপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফানের শক্ত কণ্ঠ। মায়রা ভয়ে ফটাফট বলে দেয় মেয়ে। মায়রা কথাটা শুনে এক মুহূর্তে ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মায়রার গাল ছেড়ে দেয়। বাঁ হাতে মায়রাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়। চোখ বুজে শ্বাস টেনে লম্বা। এরপর চোখ মেলে তাকায়। মায়রার বাম গালে তার ডান হাত আলতো হাতে রেখে নরম সুরে বলে। মায়রা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত, একটু আগের রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে মায়রার পানে। মায়রা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো, কি হচ্ছে, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলছো না কেন? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে। জি খেয়েছি। ইরফান মায়রার গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়রার দিকে তীক্ষ্ণ চোখে বলে। গুড।
মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়েরা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছেটাও অ্যাড করে তবেই বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড?